আচ্ছা ৭০ নির্বাচনটা কেমন হয়েছিল? খুব ভালো না? বাঙালি জাতির জন্য একটা অবিস্মরণীয় ঘটনা। কিন্তু কোন ভোটার তো ১০-২০টা করে ভোট দিয়েছে। আমি নিজেই দিয়েছি কতগুলো ভোট, আমি বুঝি না ভোট মানে বেশি ভোট মানে কি। ওই আরেকবার যাও, ওই কালিও লাগে না, কিচ্ছু করে ঘুরে বেড়াচ্ছি, ওই ভোটটা আমি চাচ্ছি না। ৫ তারিখে সরকার বদলাবার সাথে সাথে আরও অনেকগুলো জিনিস বদলেছে, আমরা দেখেছি না? যাত্রাবাড়ি বদলেছে, ফুলবাড়িও বদলেছে, যত বড় বড় বাস স্টেশন আছে বদলেছে, দেখেছেন? রেল স্টেশন বদলেছে, ইউনিভার্সিটির কাঠামো বদলেছে, প্রশাসন বদলেছে, বহু জায়গাতে এরকম বদলেছে, নীরবে নিঃশব্দে, প্রায় বৈপ্লবিক কায়দায়। ওতে গুণগত পরিবর্তন কি হয়েছে আমরা জানি না এখন পর্যন্ত। এই ব্যাপারটা চলে কেন? সবাই বলছেন প্রশাসনের কোনো পরিবর্তন হয়নি, যারা ছিল তারাই আছে, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। পুলিশের মধ্যে এমন কোনো পরিবর্তন হয়নি, যারা পালিয়ে গেছে ফিরে আসেনি তারা তাদের জায়গা দেবেনি। কিন্তু সেইখানে গুণগতভাবে খুব ভালো কিছু দিয়েছেন, যেমন ধরেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একজন দিয়ে সরকার সব জায়গায় বলেছেন একটা খুবই কোয়ালিফাইড লোক আমরা দিয়েছি, আমরা তার কোনো প্রতিবাদ করিনি। এখন পর্যন্ত বিচারের ক্ষেত্রে তিনি কোনো উল্টোপাল্টা করেছেন তা তো আমরা দেখিনি, আর উল্টোপাল্টা করবার মতো পরিস্থিতি তার হয়েও নি সম্ভবত। যদিও আমি একদম নিশ্চিত নই তার যে কটা জাজমেন্ট দেওয়া হয়েছে তার মধ্যেও কেউ বিতর্ক করতে পারবেন কি না, হয়তো করেননি। ধরেন জয় বাংলা নিয়েই তো একটা বিতর্ক হতেই পারে, জয় বাংলা নিয়ে আমাদের বিতর্ক ছিল না। এইরকম জাজমেন্ট, কোনো মামলার ক্ষেত্রে জাজমেন্টের ব্যাপারে তারা কোনো কিছু বলেননি। কিন্তু এটা ঠিক, বিচার ব্যবস্থার পরিকাঠামোর মধ্যেও দখলদারিত্ব চলেছে, এখনো চলছে। জিজ্ঞেস করেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে, মাফ করবেন অন্তর্বর্তী সরকারের কাছে, তারা বলবেন যে কী করবে, এটাই তো আছে, লোকই তো পাচ্ছি না, ১৫ বছর ধরে তারা আছে, তার মানে সেটা যে বদলেনি সেটা তারা নিজেরা স্বীকার করছেন। এবং এই বদলাবার কোনো পদ্ধতি বা কিছু যে তারা এখন চিন্তা করছেন এরকম কিন্তু না, নতুন কিছুই না, এইটা নিয়েই তারা এই কাজটা করবেন বলছেন। কত বড় বড় ঘটনা ঘটেছে সচিবালয়ের মধ্যে, সেগুলো তাদের মধ্যে স্পেকুলেশন আছে, জবাব নাই। অনেক এরকম বলছেন, মানে থানার ওসির কাছে যান, জেলার ডিসির কাছে যান, একটা প্রশাসনিক ব্যাপারে প্রতিকার যান, তারা আপনার কথা শুনবেন, যুক্তিটা মানবেন, খ্রিস্ট কাজটা করবেন না। তিনি জানেন আপনি চলে যাবার পরে যিনি আসবেন ক্ষমতাশালী হওয়ার সম্ভাবনা, তাহলে আপনার কাজ হচ্ছে না। তো তার মানে কি এই নয় যে যখন নির্বাচনটা হবে তখনও তিনি যেরকম করে বলবেন সেই রকম করে নির্বাচন হবে? আমি আমার কথা কি বোঝাতে পেরেছি? এই রকম একটা সংশয়ের জবাব যেমন আপনারা শুনে চুপ করে থাকলেন, আমি এ পর্যন্ত যতগুলো জায়গায় এই প্রশ্ন তুলেছি প্রায় সবাই চুপ করে থেকে একজন আরেকজনের দিকে তাকিয়েছেন, অথবা কেউ কোনো দিকে না তাকিয়ে উপরে কড়িকাঠের দিকে তাকিয়ে থেকেছেন, বিকজ দে আর হেল্পলেস। প্রায় ম্যাক্সিমাম জায়গাতে এরকম হয়েছে যে এই প্রভাব এত শক্তিশালী যে অনেকে এরকম করে বলছেন, আপনি কি বলেছেন ভাই, কী পরিবর্তন হলো? আপনারা যে এত বড় বড় কথাবার্তা বললেন, আমরা তো সেটাই দেখছি না। এটার প্রভাব নির্বাচন ব্যবস্থার উপরে পড়বে না? আপনাদের কি হতাশ করে ফেলছি, নিরুৎসাহিত করে ফেলছি? একটু তো হচ্ছে নি, পজিটিভ কথা তো বলিনি। আচ্ছা পজিটিভ বলবো কি, বানিয়ে বলবো নাকি? যা রিয়ালিটি আছে তাই বলবো না? কিন্তু এই রিয়ালিটির মধ্যে কোনো ফাইন লাইন দেখতে পান? কিন্তু সেটাই দেখতে হবে আজকে। এই এত বড় যে একটা অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানের মধ্যে প্রথম দিনই কেউ দেখেননি যে ফাইন লাইনটা কী। কিন্তু আমি আপনাদের বলি, অত বড় ঘটনার পরে বোধহয় 3 দিনও যায়নি, তখন বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিশাল সমাবেশ ডেকেছেন। সবাই বলেছেন এখনই আবার এত বড় সমাবেশ ডাকবার দরকার কি? কিন্তু ওরা ডেকেছেন এবং ডেকে বলেছেন 3 মাসের মধ্যে ভোট দিতে হবে। তখন পর্যন্ত, এবং আমি আমার মতের কথা বলছি, এখন পর্যন্ত সারা দেশের মানুষের কাছে
ওই দলটা হলো সবচাইতে জনপ্রিয়। অথচ ওই বক্তৃতা দেবার পরে নীরবে নিঃশব্দে প্রায় সমস্ত মানুষ প্রতিবাদ করেছে। সেই কারণে তাদেরকে আর কয়েকটা দিনের মধ্যেই বলতে হয়েছে যা 6 মাসের মধ্যে করতে হবে, এবং সেটাও একটা অবাক ব্যাপার, 6 মাসও মানুষ অ্যাকসেপ্ট করেনি। অতএব ওই কথাও বদলেছে। তারপরে বলা হয়েছে যৌক্তিক সময় পরে নির্বাচন। আমি বলছি ফাইন লাইনটা হচ্ছে এই, কেবল পলিটিক্যাল মাসল দিয়ে জেতা যাচ্ছে না। যদি জেতা যেত তাহলে 3 মাসই হতো, 6 মাস সময় পড়বার পরে মানুষ বলেছে প্যাচ তো একটা রেখেই দেওয়া হলো, যৌক্তিক মানে কি, কতদিন, সেটাও বলতে হবে। তার মানে জনগণ এখন রাজনৈতিক দলকে, নেতৃত্বকে লায়াবল করতে শিখেছে। হয়তো থিওরিটিক্যালি বুঝেনি, কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন আছে, তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে, যেটা সে মনে করে যেটা হওয়া উচিত, সেটা না হতে দেখলে সে পাল্টা প্রশ্ন করতে পারছে। আমি মনে করি আমাদের ওই জায়গাতেই দাঁড়াতে হবে। যারা এরকম করে বলছেন একটা বিশাল পরিবর্তন এখন হয়ে যাবে, মানে সবসময় আশা করা ভালো তো না, আশা ছাড়া কি মানুষ বাঁচে? কিন্তু আশা হতে হলেই মরে যাবেন এরকম নন, কারণ আমাদের আশা তো প্রতিবারই হত হচ্ছে। আমরা স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত যত বিশাল বিশাল আন্দোলন করেছি, তখন যে আশাগুলো চোখের সামনে ঝুলতে থাকতো, আস্তে আস্তে সেই আশা সব মরে গেছে। আমরা বেঁচে আছি না, জাতি এগুচ্ছে না, চলছি না সামনে, এরকমই ব্যাপারটা। এখনও আশাটা সামনে রেখে লড়াইটা করতে হবে, এবং সেই লড়াইটা ঠিক মতো করতে পারতে হবে। আরও একটা বিষয় বলি, সেটা হচ্ছে মানে যাদের কাছে মনে হচ্ছে এই নির্বাচনে খুব গুণগত পরিবর্তন হবে না, কিন্তু আমি মাহমুদুর রহমান মান্না কেন জানি ভাবি যে এইরকম হতে পারে। বহু জায়গাতে মার্কা পারবে না, ভালো মানুষ, গুণ মানুষ তাই পছন্দ করবে। হয়তো দেখবেন যে বড় মার্কা বিশাল বিশাল মিছিল করছে, কিন্তু ভোট পাচ্ছে যার অনেক বড় মিছিল হয় নাই, কিন্তু লোকে মনে করে এই লোকটা ভালো, তাকে ভোট দিয়ে দেবে। উনি জিতবেন কি না তাও আমি বলছি না, কিন্তু ভোটের ব্যবধান যে হবে সেটা আমার এতদিনকার অভিজ্ঞতা, আমার 6 সেন্স পেছন থেকে কেউ আমাকে বলছে এই পরিবর্তনটা হবে। আমি নিজে এইরকম জিনিস দেখছি। আই এম এ ভেরি স্মল ম্যান, অনেস্টলি। আমি কিন্তু কোনো বিনয় করছি না। আমি মনে করি না যে আমি দেশের বিশাল একজন নেতা, আমি খুব একজন জ্ঞানী লোক, আমি অসম সাহসী একজন বীর, এগুলো বোগাস। মানে এরকম হয়েছে না যে একটা গল্পে শুনেছেন, মানে সাগরের মধ্যে ডুবে একজন মানুষ ডুবে গেছে, জাহাজের মধ্যে সবাই হইচই করছে, একটা লোক ঝাঁপ দিয়ে পড়লো নিচে, লোকটাকে উদ্ধার করেছে। ফলে জিজ্ঞেস করছে সত্যি আপনাকে ধন্যবাদ দিতে হবে, আপনি কত সাহসী। ও বলেছে ভাই আমি খুঁজছি, আমাকে ধাক্কা দিল কে, আমি তো নাম্বার ছিলাম না। আমার বিষয়টা হচ্ছে দেখছি যা, যখন মানতে পারছি না তখন বলছি, তখন আমার হিসাবের মধ্যে থাকছে না আমার কি পরিণতি হবে, আমি বলছি, এখনও বলি তাই। এবং এই কারণে আমার বন্ধু শত্রু হয়ে যেতে পারে, আমার সৌভাগ্য বন্ধু শত্রু হচ্ছে না। বন্ধুরা বুঝতে পারছে আমি যুক্তির সাথে বলছি, এবং আমি মনে করি বলাটা চালিয়েই যেতে হবে। আমি ডক্টর ইউনূসকে খুব সাপোর্ট করি যখন উনি বলেন আপনাদের কথা বলেন, যা বলতে চান তা বলে, আমাকে সমালোচনা করতে চান সমালোচনা করেন, নাহলে আমি ভালোভাবে শিখবো কীরকম করে। উনি যদি কথা বানিয়েও বলেন তবু কথাটা ভালো, অতএব কথাটা বলতে হবে। এবং সেই কথাই আমি বলছি, মানুষকে তো এখন সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন খুব ভালো হওয়া দরকার, আমি তো মানি, সবাই মানবে। যার কাছে যান তিনি বলবে নির্বাচন ভালো হওয়া দরকার। আচ্ছা 70 নির্বাচনটা কেমন হয়েছিল? খুব ভালো না? বাঙালি জাতির জন্য একটা অবিস্মরণীয় ঘটনা। কিন্তু কোনো ভোটার তো 10-20টা করে ভোট দিয়েছে। আমি নিজেই দিয়েছি কতগুলো ভোট, আমি বুঝি না ভোট মানে বেশি ভোট মানে কি। ওই আরেকবার যাও, ওই কালিও লাগে না, কিচ্ছু করে ঘুরে বেড়াচ্ছি। ওই ভোটটা আমি চাচ্ছি না, আমি জেনুইন ভোট চাচ্ছি। মানুষ যাতে বোঝে, শেখে, এবং মানুষ যেন বোঝে এটা তার রেসপন্সিবিলিটি। সে যে একটা ভোট দিচ্ছে, এই ভোটের বিনিময়ে সে এই দেশের মালিক হচ্ছে, এই দেশের শাসক হচ্ছে। ওইটা যদি সে না শিখতে পারে, এই শিক্ষা কি দেওয়া হচ্ছে কোথাও? এডুকেশন আছে? কোনো পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক কর্মীদের, নেতাদেরকে বোঝাচ্ছে তোমার দায়িত্ব কি এই ভোটের মধ্যে? এই গভর্নমেন্ট কি করবে এখন? সংস্কার করবে? আপনি ইলেকশনের মানে নির্বাচন এই কী বলে কাঠামোগত ব্যবস্থা বলেন, কিংবা সংবিধানের সংস্কারের কথা বলেন, বা 19টা-15টা যে কমিশন করা হয়েছে প্রত্যেকটার কথা বলেন, কোনো কমিশনেরই কোনো রাইট নাই সংসদে ছাড়া সেগুলো পাশ করতে পারবে না। এটা একটা রাজনৈতিক দল পজিশন নিয়েছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই
আমরা 40টা পার্টি বসবার পরে ধরে 4টা পয়েন্টে একমত হয়েছি যে কটা ব্যাপারে সংস্কার করা যাবে সেটা ওনারা এটার কোনো জবাব দিচ্ছেন না। মানে এই জবাব দিলে তো মানতে হয় যে সবই পার্লামেন্টের মধ্যে যেতে হবে, ওর কোনো কথা নেই। ওনারা নিজেরাই বলছেন 2 টার্মের বেশি, 2 কনজিকিউটিভ টার্মের বেশি প্রাইম মিনিস্টার হওয়া যাবে না।